পার্কের একদম পেছনে নির্জন এক কোণা থেকে ভেসে আসছে এক শিশুর বুক ফাটা কান্নার আওয়াজ। কেউ যেন খুব যন্ত্রণায় কাতরাচ্ছে। আয়াত কোনো কথা না বলে সেই দিকে দৌড় দিল। ঝোপের আড়ালে এক কোণায় চোখ যেতেই আয়াতের সারা শরীর হিম হয়ে গেল। সে দেখল ঘাসের ওপরে কুঁকড়ে বসে আছে ছোট্ট একটা বাচ্চা। বয়স বড়জোর ৫ কি ৫.৫ বছর হবে। গায়ে ময়লা, পুরাতন ছেঁড়া জামা পরা। সে তার ছোট ছোট হাত দিয়ে নিজের মুখটা ঢেকে ফুঁপিয়ে কাঁদছে। আয়াত ধীর পায়ে বাচ্চাটার সামনে গিয়ে দাঁড়ালো। তানিয়াও ওর পিছু পিছু এলো। আয়াতের ছায়া বাচ্চাটার উপরে পড়তেই সে ভয়ার্ত চোখে মুখ তুলে তাকালো। ফর্সা গোলগাল মুখটা কান্নায় লাল হয়ে ফুলে গেছে। বড় বড় টানা টানা চোখে অশ্রু টলমল করছে। তানিয়া নরম স্বরে ঝুঁকে পড়ল, বলল, কি হয়েছে বাবু? এখানে একা বসে কাঁদছো কেন? তোমার নাম কি? বাচ্চাটা আধো আধো বোল ফুটিয়ে আরো জোরে কেঁদে উঠল। চোখ বুজে ডুকরে কাঁদতে কাঁদতে নিজের ছোট্ট হাতটা দেখিয়ে বলল, লিয়াম, আমার আমার হাতে ব্যথা, খুব ব্যথা। আয়াত এক মুহূর্তও দেরি না করে বাচ্চাটার পাশে ঘাসের ওপরে বসে পড়ল। ওর হাতটা আলতো করে ধরতেই শিউরে উঠল আয়াত। লিয়ামের নরম হাতের রক্তের ছোপ, অনেক জায়গা জুড়ে গভীর কাটার দাগ। বাচ্চাটা যেন যন্ত্রণায় নীল হয়ে এক হাত দিয়ে অন্য হাত চেপে ধরে আছে। আয়াত আঁতকে উঠে বলল, লিয়াম, এই, তোমার হাতে এটা কিভাবে হলো? পড়ে গিয়েছিলে? তোমার বাবা মা কোথায়? কেউ নেই সাথে? লিয়াম হিক্কা তুলে ভেজা গলায় বলল, নেই। আয়াতের বুকের ভেতরটা হু হু করে উঠল। সে অবাক হয়ে শোধালো, বাবা মা নেই মানে? লিয়াম ডুকরে কেঁদে উঠল, আমার আমার পাপা মরে গেছে। মামা নতুন পাপাকে বিয়ে করছে, আর সেই নতুন পাপা আমাকে মাম্মার সাথে থাকতে দেয় না। আমার মাম্মা আমাকে মামাদের সাথে রেখে গেছে। বাচ্চাটার কথা শুনে আয়াতের বুকের ভেতরটা এক বিশাল দীর্ঘশ্বাসে ভারী হয়ে এলো। পৃথিবীটা বড্ড অদ্ভুত, বড্ড নিষ্ঠুর। সে এই একরত্তি বাচ্চার জন্মদাত্রী মাকে দোষ দেবে, নাকি সেই নতুন বাবাকে? নারী জীবনটাই বোধহয় এমনই। কখনো কখনো সমাজ বা পরিস্থিতির চাপে না চাইতেও নিজের কলিজার টুকরোকে অন্যের হাতে ছেড়ে দিতে বাধ্য হয়। আয়াত আবারও মায়াবী স্বরে জিজ্ঞেস করলো, এখানে একা কিভাবে আসলে বাবু? লিয়াম চোখ মুছে ধরা গলায় বলল, মামাদের ওখান থেকে পালিয়ে এসেছি। ওরা সবাই আমাকে মালে। আমার আমি আবার পাপার কাছে যাব। আয়াতের চোখটা এবার ভিজে এলো। সে আর এক মুহূর্ত দেরি না করে বাচ্চাটাকে নিয়ে দ্রুত কাছের একটি ক্লিনিকে গেল ওর ড্রেসিং করানোর জন্য। তানিয়াও সাথে ছিল। ড্রেসিং ইউনিটের সামনে দাঁড়িয়ে থাকার সময় তানিয়া হঠাৎই আয়াতের কনুইতে ধাক্কা দিয়ে ইশারা করলো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আয়াত, ওই মেয়েটাকে দেখতো। একেই তো আমি সেই দিন আরভানের সাথে রেস্টুরেন্টে দেখেছিলাম। দুজনে ফোনে কিছু একটা নিয়ে গভীর আলোচনায় ছিল। আয়াত তীক্ষ্ণ চোখে সেই দিকে তাকালো। মেয়েটি পেশায় একজন ডাক্তার, পরনে ধবধবে সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ, আর অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে সে ফাইল হাতে ওই দিকের ওটির দিকে চলে যাচ্ছে। আয়াত কিছু একটা জিজ্ঞেস করার জন্য এগোতে চাইল, কিন্তু একজন নার্স তাকে বাধা দিয়ে বলল, সরি ম্যাম, দিস এরিয়া ইজ রেস্ট্রিক্টেড, নো ওয়ান অ্যালাউড উইদাউট পারমিশন। আয়াত নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, উনি কে? নার্সিং নার্সটি সংক্ষিপ্ত উত্তর দিল, উনি ডক্টর দিবা, কার্ডিয়াক সার্জন হিসাবে নতুন জয়েন করেছেন। নার্সটি চলে যাওয়ার পর আয়াত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। দিবা নামটা মনে গেঁথে গেল ওর। এই মেয়ের সাথে আরভানের কি সম্পর্ক? আরভান কি তবে সত্যি তাকে আড়াল করে অন্য কারোর সাথে কোনো গোপন সূত্রে বাঁধা? না, আরভান এমনটা করতে পারে না। কিন্তু পরক্ষণেই মনে হলো, বিদেশের কালচারে বড় হওয়া আরভানের কাছে তো এইসব বন্ধুত্ব বা মেলামেশা খুবই সাধারণ বিষয়। একরাশ অস্বস্তি আর দীর্ঘশ্বাস ফেলে সে লিয়ামের কাছে ফিরে এলো। লিয়ামের ঠিকানা বা পরিচয় জানতে চাইলে সে কিছুই বলতে পারল না।
কেবল এক কথাই বারবার বলছে, আমি যাব না, গেলে ওরা আমাকে মলে দেবে। আয়াতের ভীষণ মায়া হলো। সে নিজে অনাথ হয়ে বড় হয়েছে। যদিও আরভানের বাড়িতে দাদাজানের অঢেল ভালোবাসা পেয়েছে, তবুও মেজ চাচির তিতকুটে কথা তাকে অনেক সইতে হয়েছে। সে জানে আশ্রয়ের অভাব আর অবহেলার যন্ত্রণা কতটা ভয়াবহ। আয়াত মনে মনে সিদ্ধান্ত নিল সে লিয়ামকে নিজের কাছে রাখবে। আরভানের সাথে কথা বলে একটা ব্যবস্থা নিশ্চয় করা যাবে। তানিয়াকে বিদায় দিয়ে সে লিয়ামকে নিয়ে বাড়িতে এলো। লিয়ামের সাথে গল্প করতে করতে আয়াত যেন নিজের মাঝেই এক অন্য আয়াতকে খুঁজে পেল। সারা দুপুর তারা দুজনে মিলে মেতে রইল। সারা দুপুর তারা দুজনে মিলেই থাকলো। রান্না করার সময় লিয়ামের ছোট ছোট হাতগুলো আয়াতকে রান্নার কাজে সাহায্য করার ভান করছিল। যদিও সে সবকিছু ওলটপালট করে দিচ্ছিল, কিন্তু আয়াত আজ বিরক্ত হলো না, বরং প্রাণ খুলে হাসলো। আজ কেন যেন আয়াতের নিজেকে একজন পূর্ণাঙ্গ মা মনে হচ্ছিল। লিয়ামকে খাইয়ে দাইয়ে আয়াত নিজের কোলে নিয়ে পরম মমতায় মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ালো। লিয়ামের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে আয়াত খেয়াল করেনি। আরভান কাজে সেরে বাড়ি ফিরে নিজের বেডরুমে আয়াতকে না দেখে অবাক হলো। সে সোজা পাশের গেস্ট রুমে এসে হাজির হলো এবং দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, হ্যালো মিসেস আরভান, আপনি এখানে কি করছেন? আয়াত চমকে উঠে ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারা করে চুপ থাকতে বলে। আরভান প্রথমে লক্ষ্য করেনি, কিন্তু আয়াতের কোলে ছোট্ট বাচ্চাটিকে দেখে ওর ভুরু কুঁচকে একাকার হয়ে গেল। আরভান ধীর পায়ে এগিয়ে এসে চাপা রাগী স্বরে বলল, এটা কে? আর এই বাচ্চা আমাদের বাড়িতে কেন? আয়াত নিচু স্বরে উত্তর দিল, লিয়াম। আমি ওর নাম জানতে চাইনি আয়াত, আমি ওর পরিচয় জানতে চেয়েছি। কোথা থেকে এলো ও? জানি না ওকে। পার্কে একা বসে কাঁদছিল, হাত কেটে রক্ত পড়ছিল, তাই নিয়ে এসেছি। হোয়াট? রাস্তায় কেউ কান্না করছিল বলে তুমি তাকে শটান তুলে নিয়ে বাড়িতে চলে এলে? আর আর ইউ আউট অফ ইউর মাইন্ড আয়াত? এটা কোনো চ্যারিটি হোম বা এতিমখানা নয় যে যাকে খুশি নিয়ে আসবে। আয়াত মিনতির স্বরে করুণ চোখে তাকালো। প্লিজ চিৎকার করবেন না আরভান, ওর ঘুম ভেঙে যাবে। ও একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চা, ওর মা ওকে নিতে চায় না। মামারা ওকে অমানুষের মতো মারে। এই দেখুন না ওর হাতের ব্যান্ডেজটা, কত কষ্ট পেয়েছে ও। আরভান একটা দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত দিল। সে জানে আয়াত বড্ড বেশি আবেগী আর জেদি। আয়াতও একটা বাচ্চা, আর ও যা বলল তুমি সেটাই ধ্রুব সত্য বলে বিশ্বাস করে নিলে? ওর ফ্যামিলি হয়তো এখন হন্যে হয়ে ওকে খুঁজছে, পুলিশে রিপোর্ট করেছে। আয়াত কথা না বলে মুখ ফুলিয়ে জেদ ধরে বসে রইল। আরভান আজ আর কথা বাড়ালো না। সারাদিন অফিসের সেই জটিল ডিল আর বাবার সাথে মনস্তাত্ত্বিক লড়াই সামলে সে প্রচন্ড ক্লান্ত। তক্কাতক্কি করার মতো বিন্দুমাত্র মানসিকতার শক্তিটুকুও তার অবশিষ্ট নেই। আরভান শান্ত গলায় জিজ্ঞেস করলো, রাতের খাবার খেয়েছো? হুম, আচ্ছা বলেই আরভান দরজার দিকে হাঁটা দিল। আয়াত অবাক হয়ে পেছন থেকে ডাকলো, আপনি খাবেন না? না, খিদে নেই আমার বলেই আরভান গটগট করে নিজের রুমের দিকে চলে গেল। তার চোয়ালের শক্ত ভাঁজ আর নির্লিপ্ত ভঙ্গি বলে দিচ্ছে লিয়ামের এই আকস্মিক উপস্থিতি সে মোটেও সহজভাবে নিতে পারছে না। আয়াত দীর্ঘশ্বাস ফেলে শান্ত চোখে ঘুমন্ত লিয়ামের দিকে তাকালো। বাচ্চাটার নিষ্পাপ মুখখানা দেখে ওর মায়া আরো বেড়ে গেল। লিয়ামকে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিয়ে গায়ে পাতলা কমফোর্টার টেনে দিয়ে সে আরভানের রুমের দিকে পা বাড়ালো। আরভান তখন সবেমাত্র ড্রেস চেঞ্জ করে বাথরুমের থেকে বের হয়েছে। তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে সে জানালার দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। আয়াত ঘরে ঢুকে ওর খুব কাছে গিয়ে দাঁড়ালো। দ্বিধা কাটিয়ে বলে উঠল, আরভান, আমি লিয়ামকে অ্যাডাপ্ট নিতে চাই। প্লিজ না বলবেন না। আরভানের বিরক্তি মাখা মুখটা আবারও কুঁচকে গেল। সে থেমে গিয়ে আয়াতের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আয়াত, তোমাকে বাচ্চা দেওয়ার মতো পুরুষালী ক্ষমতা তোমার স্বামীর যথেষ্ট আছে। তার জন্য রাস্তা থেকে কাউকে তুলে আনার প্রয়োজন আমি দেখি না। তাছাড়া
মোটেও আমার পছন্দ নয়। আমি চাই না আমার বাবা-মায়ের মতো কোনো অসুখী বাচ্চার জন্ম দিতে। যে পরবর্তীতে কেবলই যন্ত্রণাই পাবে। আরভানের এই রুড কথার পেছনে ক্ষতটা আয়াত বুঝতে পারল না। সে শুধু দেখল আরভান বাচ্চা নেওয়ার প্রসঙ্গ আসতেই কতটা কঠোর হয়ে উঠেছে। আয়াতের জেদ যেন আরো বেড়ে গেল। সে এক পা এগিয়ে এসে বলল, একজন অনাথকে দত্তক নিয়ে তাকে সুন্দর জীবন দিতে চাওয়াটা কি খুব বেশি অপরাধ? এখানে ক্ষমতার প্রশ্ন আসছে কেন? কোথা থেকে? ও এই মানসিকতাও বা কেন আপনার? আরভান ক্লান্তিতে বিছানায় ধপ করে বসে পড়ল। দুই হাতের তালুতে মাথা চেপে ধরে মেঝের দিকে তাকিয়ে ক্লান্ত স্বরে বলল, আয়াত, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। এই মুহূর্তে আমার কিছু সময় একা থাকা প্রয়োজন। তোমার এই তক্কাতক্কি শেষ হলে তুমি অন্য ঘরে যেতে পারো। আরভান নিচু হয়ে বসেছিল। আয়াতের কোনো সাড়া শব্দ না পেয়ে ভাবলো আয়াত হয়তো রাগে ঘর থেকে চলে গেছে। ঠিক তখনই পেছন থেকে একজোড়া নরম হাত ওর কাঁধ জড়িয়ে ধরল। আয়াত আরভানের কাঁধে মুখ গুজে ওর কপালে আলতো করে মালিশ করে দিতে লাগলো। ঘাড়ের কাছে নিজের মুখটা ডুবিয়ে দিয়ে ফিসফিস করে বলল, সরি। আরভান চোখ বুজে শান্ত হয়ে রইল। বিড়বিড় করে বলল, কিসের জন্য? আপনার সাথে ওইভাবে তর্ক করার জন্য। প্রমিস করছি আর কখনো এমনটা করব না। আয়াত আরভানের কানে ঠোঁট ছুঁয়ে বলল, বড্ড ভালোবাসি আপনাকে আরভান। মুহূর্তের মধ্যেই আরভানের সব রাগ জল হয়ে গেল। আরভান এক ঝটকায় আয়াতকে নিজের সামনে টেনে এনে কোলে বসিয়ে দিল। আয়াতের গাল জড়িয়ে ওর ওষ্ঠদ্বয় নিজের দখলে নিল। এক নিবিড় তৃষ্ণার্ত চুম্বনে সে বুঝিয়ে দিল আয়াতের প্রতি তার টান কতটা গভীর। আয়াত এই নিবিড় স্পর্শে সাড়া দিলেও মনের কোণে এক সূক্ষ্ম সংশয় যেন থেকেই যায়। আরভান আজ পর্যন্ত মুখে তাকে কখনো ভালোবাসি শব্দটা বলেনি। যদিও আয়াত জানে ভালোবাসা মুখে বলার চেয়েও আচরণ, ব্যবহার আর চোখের ভাষায় বেশি প্রকাশ পায়। তবুও মাঝে মধ্যে অবুঝ মনটা তো একবার সেই অমোঘ স্বীকারোক্তি শুনতে চায়। আরভান যা আজ অবধি কখনোই বলেনি। আরভান ঠোঁট ছেড়ে দিয়ে গভীর দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে বলল, তুমি অনেক ভালো একজন স্ত্রী আয়াত। আয়াত ম্লান হেসে আরভানের কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, আর আপনি তার চেয়েও অনেক বেশি ভালো একজন স্বামী। আরভান হঠাৎ বিষণ্ণ হয়ে গেল। সে আয়াতের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আয়াত, হঠাৎ একদিন যদি আমাকে কোথাও খুঁজে না পাও, তবে কি করবে? আয়াত চমকে উঠল। ওইভাবে কেন বলছে লোকটা? আয়াতের বুকটা কেঁপে উঠল। সে আরভানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনাকে কোথাও যেতে দেব না আরভান। এই বুকের পাঁজরে সারাটা জীবনের মতো বন্দি করে রেখে দেব। যদি তারপরও আপনাকে আমাকে আগলে না রাখতে পারো তখন? আয়াত ছলছল চোখে আরভানের দিকে অভিমানে ফেটে পড়ল। তবে তাকেই আমি নিজ হাতে খুন করে ফেলবো যে আপনাকে আমার থেকে দূরে সরাতে চাইবে, এমনকি সেই ব্যক্তি আপনি নিজে হলেও আমি ছাড়বো না আরভান। আপনাকে ছাড়া আমার অস্তিত্ব নেই। আরভান আয়াতকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে ম্লান হাসল। পাগলি একটা, কাঁদছো কেন? আমি তো শুধু মজা করছিলাম। তবে তুমি আজ ধরা পড়ে গেলে। আমার ভালোবাসায় তুমি আজ পুরোপুরি ম্যানুপুলেট হয়ে গেছো। আয়াত ধরা গলায় বলল, হয়েছি। আপনার জন্য প্রয়োজনে আমি আরো অনেক কিছু হয়ে যাব, যা হওয়ার কল্পনাও কোনোদিনও করিনি। আরভান আয়াতের গালে হাত বুলিয়ে ধীর স্বরে বলল, কাউকে এতটা ভালোবাসতে নেই মিসেস। যদি তার অনুপস্থিতি কোনোদিন আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আরভান হাসল, সেই পরিচিত মায়াবী হাসি। আয়াতের হাত আগলে নিয়ে সে বাচ্চার মতো আবদার করে বলল, আই নিড ইউ আয়াত, ক্যান আই? আয়াত ওই পাশে একটু ইতস্ত করে বলল, কিন্তু ওই পাশে বাচ্চাটাকে একা রেখে? সমস্যা নেই, ও তো বাড়িতেই থাকবে, কোথাও যাওয়ার সুযোগ নেই। বাট আমার এখন তোমাকে প্রচন্ড ভাবে লাগবে আয়াত, না হলে আমি ঠিক থাকতে পারবো না। আরভানের গলার স্বরে এক অদম্য তৃষ্ণা। আয়াত আর না করতে পারল না। আরভানের গালে নিজের গাল ঘষে অনুযোগের সুরে বলল, এভাবে বাচ্চাদের মতো আবদার করলে আমি
ফিরবো কিভাবে ফিরাবো কিভাবে বলুন তো? আপনি দিন, দিন আস্ত একটা আদুরে বাচ্চা হয়ে যাচ্ছেন। আরভান অট্টহাসিতে ফেটে পড়ল। হুম, আরভান চৌধুরী তো তার আয়াতেরই আদুরে বাচ্চা। বলেই আরভান আয়াতকে নিজের আরো কাছে টেনে নিল। বাইরের অন্ধকার, রাতের স্তব্ধতা ছাপিয়ে দুটি হৃদয়ের স্পন্দন এক হয়ে মিশে গেল।